নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প সোহাগ আদর। গল্প পাঠ এবং গল্প লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প সোহাগ আদর। গল্প পাঠ এবং গল্প লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। সোহাগ মা বাবার খুব আদরের কন্যা। ছোট বয়স থেকেই তার বাবা তাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে বড় করেছেন। স্কুল, কলেজ সবটাই তার ইচ্ছা মতো। এমনকি মেয়ের ইচ্ছে মতো তাকে নাচও শিখিয়েছেন। ওডিসি শেখানোর জন্যে প্রায় 6 ক্রোশ পথ অতিক্রম করে মেয়েকে ডান্স ক্লাসে নিয়ে যেতেন তিনি। সাইকেল, স্কুটি, এমনকি 4 চাকাও চালাতে পারে সোহাগ। মেয়েকে স্বাধীনভাবে চলার শিক্ষাটা উনিই দিয়েছেন। মা ছোটবেলা থেকেই খেঁচর খেঁচর করতেন, বলতেন বেশি লাই দিও না, বড় হলে মাথায় চড়ে বসবে। কিন্তু বাবা হেসে বলতেন আছে তো একটাই, বুড়ো বয়সে দেখার। ওকে যদি স্বাধীনভাবে বড় না করি, পূর্ণ স্বাধীনতা না দিই, তাহলে বুড়ো বয়সে আমাদের কপালেই অশেষ ভোগ আছে, বুঝলে? তোমার বাপু কি যে এত স্বাধীনতা আমার মাথায় ঢোকে না। ছোটবেলায় মা বাবা যা বলতেন অক্ষরে অক্ষরে পালন করতাম। যদি বলতেন ওঠ, উঠতাম। যদি বলতেন বস, বসতাম। তারপর তোমার ছবিটাও পর্যন্ত দেখতে পারিনি বিয়ের আগে। মণ্ডপে গিয়ে তোমার সঙ্গে দেখা। কেন, আগে ছবি দেখলে বুঝি বিয়ে করতে না? আমার কপালে মরণ ছিল তো, তাই তোমার মতো ভুড়িওয়ালা লোকের সঙ্গে বিয়ে হয়েছে। কেন, এই ভুড়িওয়ালা পাত্র বুঝি তুমি পছন্দ করো না? একদম না, ভুড়ি আমার 2 চক্ষের বিষ। সরো তো। হেসো না মেলা, যাও শিগগিরই বাজারে যাও। আজ তোমার মেয়ে দেশি মুরগির ঝোল খাবে, নিয়ে এসো। তা তো খাবেই, একমাত্র মেয়ে আমার, খাইয়ে পড়িয়ে ওকে বড় করবো না? হ্যাঁ হ্যাঁ, বড় করো, পরে এই মেয়ের জন্যই কাঁদতে হবে। মায়ের বলা কথাটা সত্যি হয়ে গিয়েছিল শেষ জীবনে। উচ্চশিক্ষা শেষ করে সোহাগ একটা কলেজে পার্ট টাইম লেকচারারের চাকুরি পায়। গর্বে বুকটা ভরে ওঠে কিন্তু সোহাগের বাবা রতন বাবুর। চাকরি পাওয়ার পর দিনগুলো বেশ স্বপ্নের মতোই কেটে যাচ্ছিল সোহাগের। মা বাবা সকলকে নিয়ে দার্জিলিং, গোয়া, পুরী, দীঘা অনেকবার ঘোরা হয়েছে। বাবা এখন রিটায়ার করেছেন। পেনশনের টাকায় আর সোহাগের চাকরির টাকায় সংসারে লক্ষ্মী যেন উপচে পড়েছে। রতনবাবু বারবার বলেন, তোর টাকা তোর কাছেই রাখ মা, তোর জন্য জমা, ভবিষ্যতে তোর কাজেই লাগবে। সোহাগ বলে, রাখো তো, কত টাকা মাইনে পাই তোমার আইডিয়া আছে? সেই কারণেই তো বলছি, বুড়ো বাবা মাকে দেখার জন্যে তোর খরচ করতে হবে না। আমি যা পাই তোর মায়ের আর আমার হেসে খেলে দিন চলে যাবে। খুব কম ভাগ্যবান লোকের কপালেই বোধহয় এইরকম ছেলে মেয়ে জোটে। সোহাগ নিজের জন্যে কিচ্ছু করে না, যা কিছু করে সব তার বাবা আর মায়ের জন্যে। একদিন হঠাৎ করে সোহাগের মনটা উড়ু উড়ু দেখতে পান রতনবাবু। সন্তান ছোট থেকে বড় হওয়ার পর বাবা মা বন্ধুসুলভ আচরণ করে তাদের সাথে। সোহাগের ক্ষেত্রে মা বন্ধু কম, ভয় ছিল বেশি, কিন্তু বাবা সম্পূর্ণ বন্ধু মাফিক। ছোট থেকেই সমস্ত বায়না মায়ের থেকে কম বাবার কাছেই করত সোহাগ। মা যেটা বারণ করতেন তার বিপরীতটাই বাবা করতেন। বাবার কাছেই সব আবদার থাকত। মাঝে মাঝে কিছু কিছু অন্যায় আবদারে মা রেগে গেলেও বাবা ঠিক ম্যানেজ করে নিতেন। যেই মেয়েটা কোনোদিন বেশি সাজেনি আয়নার সামনে দাঁড়িয়ে, সেই মেয়েটিকে আজ
রীতিমতো মায়ের আলমারি খুলে পছন্দসই একটা সুন্দর সিল্কের শাড়ি, কপালে টিপ, হাতে সোনার চুড়ি, গলায় সেই ছোট্টবেলার অন্নপ্রাশনের দেওয়া সরু সোনার চেনটা, কানে দুল পরে আর মাথার লম্বা চুলটাকে ছেড়ে এমন অপরূপ সাজে সাজতে দেখে বুকের ভেতরটা একটা বেদনায় মোচড় দিয়ে ওঠে রতনবাবুর। মনে মনে ভাবেন, মেয়েরা কলা গাছ, তত্তরিয়ে বড় হয়ে যায়। সোহাগও বড় হয়ে গেছে, এবার ওকে ভালো পাত্রের হাতে তুলে দিতে হবে এবং পিতৃমাতৃ কর্তব্য শেষ করতে হবে। আজ এত সেজেগুজে কোথায় যাচ্ছিস? আজ আমাদের কলেজে একটা মিটিং আছে বাবা, তাই। ও, তাই মিটিংয়ে বুঝি সাজুগুজু করতে হয়? কথাটা শুনে সোহাগের চোখ দুটো লজ্জায় লাল হয়ে গিয়েছিল। বাবার কাছে যেন কোনো কিছুই লুকোনো যায় না। দাঁড়া দাঁড়া, মুখে এটা নিয়ে যা। এটা আবার কি মা? দই। শুভ কাজে যেতে গেলে দই খেতে হয়। ধ্যাৎ, তোর মা যেটা বলছে সেটা কর, খেয়ে যা। ঠিক আছে। আমার স্কুটির চাবিটা কোথায়? কেন, তুই নিজেই চালাস, নিজেই তো রাখিস। দেখ ব্যাগেটাকে রেখেছিস কিনা। বাবা, একটু ওপর থেকে আমার ব্যাগটা এনে দাও না, আর ইচ্ছে করছে না উঠতে। এই বয়সে এত কুড়েমি হলে চলে? নাও, বেশি করে মেয়েকে আশকারা দাও, বোঝো। আহ, তুমি আবার কেন কথা বলছো? বাপ মেয়ে কথা বলছি। এই সব সময় মেয়েকে আশকারা দিয়ে দিয়ে আমাকে ছোট করে করে না আমার মান সম্মানটা মেয়ের কাছে নষ্ট করে দিয়েছ। তোমার মান সম্মান কিছু নষ্ট করিনি, তুমি তো ওর কাছে মা কম জম বেশি। তুমিও শুরু করলে? আমি থাকবোই না এই বাড়িতে। বিগত 24 বছর ধরে শুনে যাচ্ছি থাকবো না থাকবো না। আর যাও না, বাপ মেয়েতে মিলে থাকি। ভাল লাগে না আমার। ওপরের ঘরে গিয়ে মেয়ের ব্যাগ আনতে গিয়ে রতনবাবু ব্যাগের ভেতর থেকে যে জিনিসটা আবিষ্কার করলেন সেটা হলো এখনকার দিনে লেখা একটা চিঠি। তবে বৈশিষ্ট্য এটাই, সেই সময় প্রেমে পেন দিয়ে লিখতে হতো, এখন টাইপিং করে লেখা চিঠি। দেখে মনে হচ্ছে প্রিন্ট আউট করে কপি বার করা। যে লিখেছেন তার আবার নামটা নেই, শুধু ইংলিশে গোটা গোটা অক্ষরে যেটা লেখা তার বাংলা তর্জমা একেবারেই সহজ, আমি তোমাকে ভালোবাসি। হেসে ফেললেন রতনবাবু। যাক, মেয়ের মধ্যে তাহলে বসন্তের ছোঁয়া লেগেছে, বড় হয়েছে সে। এই রে, তোর চাবিটা নে। বাবা, ব্যাগটা তো আমি আনিনি। আসলে কাউকে না জিজ্ঞেস করে তার ব্যাগে হাত দেওয়া তো উচিত নয়, যদি গোপন কোনো তথ্য। সোহাগ বুঝতে পারে বাবার কাছে ধরা পড়ে গেছে সে। সেই দিন সন্ধেবেলা বাড়ি ফিরতে বেশ খানিকটা সময় লাগে সোহাগের। বাড়িতে ফেরে রসগোল্লা নিয়ে আর বাবার জন্যে সুগার ফ্রি সন্দেশ। কিরে, তোর আবার কি হলো? তুই তো একটা করে মিষ্টিও মুখে দিস না। আজ আবার ইচ্ছে হলো তাই। আর বাবার জন্যে সুগার ফ্রি সন্দেশ আছে। বাবা, আজ তো কোনো শুভ কাজ নয়। আছে আছে, শুভ একটা সংবাদ আছে। বলে ভালো দেখি, পাত্রটি কে? কে সেই ভাগ্যবান? জানতে চাওয়াতে চোখটা কেমন যেন নিচু করে ফেলে সোহাগ। আমার কাছে লজ্জা কিসের রে মা? আমি না তোর বন্ধু? বল। আমাদের কলেজের বায়োলজি প্রফেসর। বাহ, সে তো খুব ভালো কথা। তাড়াতাড়ি কথা বল, দেখা করা ওর সাথে। ওর বাবা মার সাথে কথা বলি, তারপর 4 হাত এক করে দিই। তারপরে জমি জায়গা টাকা পয়সা সব কিছু তোর নামে লিখে দিয়ে তোর মা আর আমি নিশ্চিন্ত মনে চোখ বুঝতে পারি। বাবা, এসব কথা বলবে না, আমার কষ্ট হয়। কষ্টের কি আছে মা? যা চিরন্তন বাস্তব সত্য তাই তো বললাম। বল এবার, কে 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 সেই ছেলে? বাবা, যদি নাম শুনে তোমরা। আরে নামে আবার কি যায় আসে? বল, নামটা কি? বল বল। কৃষ্ণা। কৃষ্ণা? বাহ, সে তো কৃষ্ণ স্বয়ং। তা দেখতে বুঝি কালো? হ্যাঁ। উঁচু লম্বা? হ্যাঁ, প্রায় আমারই মতো। বাহ, চেহারা? তোমার মতো। তোর বাবার মতো? ছি 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 মা। হ্যাঁ, এই ভুড়িওয়ালাকে? না মা, ভুড়ি নেই, স্বাস্থ্য বাবার মতো। ও আচ্ছা, তাও ভালো। তোমার আমার ভুড়ি নিয়ে তো প্রবলেম কিসের বলো তো? আছে আছে, অনেক প্রবলেম হয় এই ভুড়ির জন্য, তুমি বুঝবে না। আচ্ছা বলতো, বাড়ি কোথায়?
বাড়ি একটু দূরে মা, এই শহরের মধ্যেই, যেতে আসতে তাও ঘন্টাখানেক মতো লাগবে। ও আচ্ছা আচ্ছা, রাস্তায় জ্যাম থাকলে? ওই জ্যাম থাকলেই ধরো আধ ঘন্টা, তবে যাতায়াত করতে আমার স্কুটিই যথেষ্ট, তার জন্য ট্রেন বাস ওগুলো দরকার নেই। তাহলে তো খুব ভালোই কথা, দুবেলা করে তোকে দেখে আসতে পারবো। কি যে বলো মাধবী, মেয়েকে বিয়ে দিয়ে দুবেলা করে দেখে আসবে। কবে কথা বলাচ্ছিস? বলাবো বাবা, তোমাদের কোনো আপত্তি নেই তো? তা আপত্তি কেন থাকবে? তা পদবিটা কি? আমারই পদবী, আমি যেমন দত্ত সেও তাই। বাহ 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 বাহ, তো স্বজাতি, একেবারে পদবিও মিলে যাচ্ছে, তোকে সারনেম অদল বদল করতে হবে না। বেঁচে গেছিস। তা কবে করবি বিয়েটা? করব, আগে একটু মেলামেশা করি, আগে ওকে ভালো করে চিনি, পরখ করি, তারপর না হয়। বেশ, খুব ভালো সিদ্ধান্ত। না 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 না, মোটেই ভালো সিদ্ধান্ত নয়। আগে মেলামেশা করার কি আছে? তুমি আমি বিয়ে করিনি বুঝি? মাধবী, তোমার আমার বিয়ে হওয়ার আগে তোমার ছবি আমি দেখেছিলাম। ও, আমার সঙ্গে এত বড় বেইমানি হয়েছে? আমার ছবি তুমি দেখেছো, আর তোমাকে আমি ছাদনা তলায় দেখলাম, ভুরিয়ালা। হ্যাঁ, তা এখন তোমার মরা বাপ মাকে চিতা থেকে তুলে জিজ্ঞেস করো, যাও। যাক, তুই কি বলছিলি বলতো মা? বাবা, তুমি সবসময় মায়ের পেছনে কেন লাগো বলো তো? ও, যার জন্য করেছিল সেই বলে চোর? তোর জন্য সারা জীবন লড়ে গেলাম তোর মার সঙ্গে, আর তুই এখন আমাকে অপদস্থ করছিস? তোমাদেরকে নিয়ে আমি আর পারি না, আমি ওপরে গেলাম। রাতে খাবার হলে আমায় ডেকো। যা যা, তা গিয়ে বুঝি এখন মনের মানুষের সাথে কথা বলবি? বাবা, তুমি না। কি বুঝলে? কি আর বুঝলাম, তোমার মেয়ে প্রেমে পড়েছে। ও, মেয়ে যেই প্রেমে পড়লো আমার হয়ে গেল? এতক্ষণ ধরে সোহাগ তোমার ছিল? এমন কেন করছো? যেই মেয়ে বিয়ের নাম শুনলেই বাড়িতে একেবারে বাঁচ ফেলে দিত চিৎকার করে, সে বিয়ে করতে রাজি হয়েছে, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা না? তা অবশ্য ঠিক। তাহলে মেয়ের বিয়ের জন্য গয়নাগুলো তৈরি করতে হবে, কি বলো? গয়না? তা আমার টাকা জমিয়ে জমিয়ে নিজের জন্য এত বানালে, আবার গয়না কিসের? ওগুলোই ভেঙে টেঙে নতুন স্টাইলে করে দেবো। তা কি করে হয়? ওগুলো তো আমার উপরি, আমি মরে গেলে মেয়ে পাবে, তুমি মেয়েকে দেবে না? দেখো মাধবী, যেই কথাই বলো না কেন, আমাকে 4-5টা গালাগালি দাও না কেন, আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দাও না কেন, তাও মরার কথা বলবে না। ভুলে যেও না, মরে গেলে কিন্তু তুমিও একা, আমিও একা। মেয়েটার কি হবে? কি আর হবে, মেয়ে তো সঙ্গী জুটিয়ে নিয়েছে, আর চিন্তা কিসের? পরের দিন সোমবার। সোহাগ ঘুম থেকে উঠতে অনেকটা বেলা করে। শেষ পর্যন্ত বাবা নিজে গিয়ে দরজায় টোকা দিয়ে মেয়েকে ঘুম থেকে জাগিয়ে তোলেন। কি রে মা, রাতভর ঘুমোসনি? ও বাবা, খাতা দেখছিলাম কলেজের। ও আচ্ছা আচ্ছা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, তোর মা আজকে তোর জন্য আলুর পরোটা বানিয়েছে। তাই নাকি? আসছি, যাও। তা ফোন করেছিলি? বাপি, ভালো লাগে না, যাও না। যখন অতিরিক্ত আহ্লাদ হয় তখন সোহাগ বাবাকে বাপি সম্বোধন করে। একগাল হেসে রতনবাবু মেয়ের কপালে আলতো একটা চুম্বন করে বললেন, তুই বড় হয়ে গেলি রে মা, আর এই বুড়ো বাপমার কথা তোকে চিন্তা করতে হবে না। শুরু হয়ে গেল, বিয়ে না করতেই শুরু হয়ে গেল তোমাদের। আরে ঠিক আছে ঠিক আছে, আজ নয় কাল তুই তো আমাদেরকে ছেড়ে যাবি। মোটেই না, বলে সোহাগ জড়িয়ে ধরে বাবাকে। আচ্ছা ছাড় ছাড়, তোর মা কিন্তু এক্ষুনি বাড়ি মাথায় তুলবে। কই গো, হলো, নামবে নাকি? ওই দেখেছিস, সব সময় খ্যাকশিয়ালের মতো চিল্লাবে, খ্যাক 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 খ্যাক। শুনতে পেলে তোমার চুলের মুঠি আর রাখবে না কিন্তু, চুপচাপ নিচে যাও। হ্যাঁ আমি যাচ্ছি, তুইও আয়। তা এতক্ষণ ধরে আমার গোষ্ঠীর পিণ্ডে কি চটকানো হলো? তোমার কানে চলে গেছে? তোমার কানটা তো মারাত্মক মা, খরগোশের মতো। হাসিস না, চুপ করে খা। তোর কলেজ কখন? আজকে কলেজ নেই। নেই মানে? মানে আমার ক্লাস নেই, যাব না। যাবি না? তো কোথায় যাবি এখন? একটু ঘুরতে বেরোবো। কার সাথে? কৃষ্ণার সাথে? ধ্যাৎ, ভাল লাগে না। বন্ধুদের সাথে, আরও অনেকে আছে। আজকে সিনেমা দেখতে যাব, তারপরে বাইরে খাবো, বিকেলে বাড়ি আসবো। বিকেলে কিন্তু 7টার মধ্যে ঘরে ঢোকা চাই, 7:30 যেন না হয়। তাহলে কিন্তু কি বাড়ির গেট বন্ধ করে দেবে? তো দেবে, ওর তো সঙ্গী আছে, তার বাড়ি গিয়ে উঠবে। না রে মা, তুই স্বাধীন, তো যা খুশি কর। তোমার এই বাড়াবাড়ি কিন্তু আমার আর ভালো লাগে না। যত বয়স হচ্ছে তত ভীমরতি বাড়ছে তোমার। আরে খাবারটা তো খেয়ে যাও। খাবো না আমি, আমার খিদে নেই। না না না, খেয়ে যাও খেয়ে যাও,
গ্যাস অম্বল হবে, আমাকে আবার দৌড়াতে হবে তখন ডাক্তারখানায়। আমি তো ডাক্তারখানায় টাকা দিতে দিতেই আমার জীবনের অর্ধেক টাকা ফুরিয়ে গেল। এত বড় কথা! ও, আমি তোমাদেরটা খাই বলে না? মেয়ে চাকরি করে, তুমিও চাকরি করতে, আমি তো বাড়িতে বেকার, যে কোনো কমেই লাগি না। যাক, এতদিনে বুঝতে পেরেছ, আমি আজকে সত্যি বাপের বাড়ি চলে যাব। সোহাগ যখন বাড়ি থেকে বেরোলো তখন বেলা প্রায় 4টের দিকে। বাবা মার ঝগড়া মেটাতে মেটাতে মেয়ের নাওয়া খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। আর বলিস না, বাবা মার সেই ঝগড়া ছোট্ট থেকে আমি সামলে আসছি। ছোটবেলায় ভয়ের চোটে কাঁদতাম, এখন আর কাঁদি না। লাঠি নিয়ে বসি সামনে, কঞ্চি। যে একবার বেশি চিৎকার করবে তার হাতেই পড়বে একটা বাড়ি। এই আজকে কি করলি? আজকে বাবাকে দিয়েছি একটা ঘা। তুই তোর বাবাকে মারলি? আরে মেরেছি নাকি? ঠাট্টা করা। চল চল, সিনেমার টিকিট কেটেছিস? কেটেছি, তোর কৃষ্ণাই কেটেছে। বলছি সোহাগ, তোদেরকে মানবে না কেন? ও দত্ত, আমিও দত্ত। সে না হয় হলো, কিন্তু তুই চল তো, আগে দেখতে যাই সিনেমাটা। বসন্তে বসন্তে অনেকগুলো দিন পার হয়ে গেছে। সোহাগ একটা অন্য কলেজে ঢুকেছে। এখন চাকরিটা পার্মানেন্ট হয়ে গেছে, মাইনেও অনেকগুলো টাকা। একটা পরীক্ষা দিয়েছে কিসের যেন, ডিপার্টমেন্ট আরও বেশি উন্নত হওয়ার জন্যে। সোহাগের শরীরেরও অভূতপূর্ব পরিবর্তন এসেছে, দেখে বোঝাই যায় মেয়েটা ফুললি ম্যাচিওর্ড। এখন সোহাগ সবসময় শাড়ি পরে থাকতে কমফর্টেবল ফিল করে, বাড়িতেও শাড়ি। কেবলমাত্র রাত্রিবেলা শোয়ার আগে হয়তো নাইটি পরে ঘুমোয়, তবে বাবা মা দেখতে পান না। মেয়েটা আগের থেকে এখন আরও বেশি চুপচাপ থাকে, কথা কম বলে। কাজের সময় কাজ, খাওয়ার সময় খাওয়া, ঘুমানোর সময় ঘুম। বাবা মা লক্ষ্য করছেন বেশ কদিন ধরে ফোনটা খুব কমই আসছে ওর। হয়তো ঝগড়া মনোমালিন্য হয়েছে, তবে বছর 3 হয়ে গেল। এইবার তো 4 হাত এক করতে হবে। মায়ের ক্যান্সার ধরা পড়েছে, সোহাগকে জানানো হয়নি। জানালে এই মেয়ে বিয়ে করতে রাজি হবে না। এই দেখ, এদিকে আয়। কি মা? গয়না। আবার এগুলো নিয়ে বসলে? আমার এসব ভালো লাগে না। দেখ না, তুই যখন ছোট্ট ছিলি তোর জন্য বানিয়েছিলাম, পছন্দ কিনা দেখ তো, না হলে সবকটা ভেঙে নতুন করে গড়িয়ে দেব। না না, সবকটাই ভালো, কিন্তু এগুলো দিয়ে কি হবে? কি হবে মানে? কৃষ্ণার বাড়ির ঠিকানাটা আমায় দে তো, তোর বাবা আর আমি যাই, কথা বলি গিয়ে। 4 হাত এক করে দিই। লজ্জায় লাল হয়ে ওঠে মুখটা। মা, তোমার মাথার চুলগুলো এরকম দিন দিন টাক হয়ে যাচ্ছে কেন গো? তোমাকে নিয়ে আমি কালকেই ডাক্তার দেখাতে যাব। আগে তুমি সুস্থ হও, তারপরে বিয়ে। আমার কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি। বুড়ো বয়সে সবারই চুল পড়ে যায়, থাকে নাকি? এরপরে দাঁত নড়বে, তারপরে শরীরের চামড়া কুচকে যাবে। এইভাবেই তো আবার শুরু করলে ভাল লাগে না কিন্তু। আহা, তোর কাঁদতে হবে না, আমাকে ঠিকানাটা দে মা। ঠিকানা? দাঁড়াও। একটা ছোট্ট কাগজে লিখে দিল ঠিকানাটা সোহাগ। মা বুঝতে পারলেন মেয়ের বিয়ে করার জন্যে সম্পূর্ণ মত আছে। নাও, ঠিকানা নিয়ে এসেছি। এসেছ? বাবা, যুদ্ধ জয়ের কাজ করেছ। চলো আজকে বিকেলেই যাই। হ্যাঁ, মেয়ে বলল বাড়িতেই থাকবে। একা? ওকে নিয়ে যাব। ওকে নিয়ে যাব কথা বলতে লজ্জা করে না বুঝি? লজ্জার কি আছে? ও বুঝি ফোন করেনি? সঙ্গে সঙ্গে ফোন করেছে। আমি বেরোনোর সঙ্গে সঙ্গে ঘর থেকে ফোন করে বলল যে আজকে তোমার বাড়ি বাবা মা যাচ্ছে। তা সে বুঝি? না না, সেও মনে হয় খুশি। জিজ্ঞেস করলো কখন আসবে, ওর বাবা মাকে থাকতে বলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জানো, কৃষ্ণার মা নাকি একটা স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন, রিটায়ার করেছেন। আর ওর বাবা মস্ত বড় ব্যবসায়ী। ভালো তো, আমাদের মেয়ে তো কম না। যা মাইনে পায় তা যদি ঠিক মতো জমাতে পারে তাহলে ওর পরপরে 3 পুরুষ বসে খাবে। তা যা বলেছ, এই মেয়ে নিয়ে ভবিষ্যতের চিন্তা আমাদের করতে হবে না। কিন্তু মাধবী, তুমি তো বিয়ের প্রতিশ্রুতি আমার কাছে রাখলে না। মানে? তুমি 7 পাকে বেঁধে বিয়ে করলে, জন্মে মরণে একসঙ্গে যাব। তুমি যে আগে আগে, আস্তে আস্তে বলো, মেয়ে শুনতে পাবে। মেয়ে তো একদিন না একদিন জানতেই পারবে। যখন জানতে পারবে তখন আমি মরে গিয়ে তোমায় আগে ডাকবো, টুক করে চলে আসবে আমার কাছে। ঠিক আছে? একদম দেরি করবে না। কথা দিচ্ছ? কথা দিচ্ছি বাবা, দিচ্ছি। চলো রেডি হও। আচ্ছা, আমি কি পরবো বলো তো? এত বয়স হয়ে গেল তোমার, এখন এইটুকু বোধ হলো না। সরো, এইটা পরো।
এইটা, এই সাফারি? হ্যাঁ, তুমি মেয়ের বাবা, তোমার মেয়ে প্রফেসর, তোমার বুঝে একটা মান সম্মান নেই? তারপরে তুমি চাকুরি করতে, তাহলে? আচ্ছা, তাহলে তুমি এই শাড়িটা ম্যাচিং করে পরো। ঠিক আছে, আমি কি গয়নাগাটি পরবো? নিশ্চয়ই নিশ্চয়ই, গয়না পরবে না কেন? আর কদিনই বা পরবো বলো, পরেই নি, জীবনের শখটা তো মেটাই। মা, বাবা, এই রে, মেয়েটা কিছু শুনতে পেলো না তো? কি হয়েছে, তোমরা রেডি হয়েছ? হ্যাঁ, এই তো হচ্ছি। কেন রে মা? আমি যাব। তুইও যাবি? চল। গাড়ি করে তিনজনেই বেরিয়ে পড়লেন। জ্যামের কারণে বেশ খানিকটা রাস্তা আটকে গিয়েছিল, তবে পৌঁছাতে খুব একটা বেগ পেতে হলো না। ঘড়ির কাঁটায় কাঁটায় পাক্কা 27 মিনিট সময় লেগেছে। যেই বাড়িটার সামনে এসে গাড়ি দাঁড়ালো, বাড়িটাকে দেখেই ফিদা হয়ে গেলেন রতনবাবু এবং মাধবী দেবী। 3 তলা বাড়ি, সামনে বিরাট বড় লোহার গেট, ফটকে খোদাই করে লেখা রয়েছে ফুল ভবন। এই ফুলটা কে রে? ফুল নাকি কৃষ্ণার এক ঠাকুমা, কিরকম খুঁটুতো সম্পর্কের। উনি নাকি মোহর ফোহর কিসব দিয়েছিলেন, তারপরই ব্যবসা, বাড়ি। বাবা, ফ্যামিলি হিস্টোরি আছে বোধহয়। হ্যাঁ, তুমি গেলেই শুনতে পাবে, চলো। হ্যাঁ রে, আসুন আসুন। আপনার মেয়ের প্রশংসায় আমি তো পঞ্চমুখ। কি সুন্দর রান্না করে সোহাগ। কথাটা শুনেই রতনবাবু এবং মাধবী দেবী একে অপরের দিকে তাকিয়ে ভ্রুকুটি করলেন। রান্না? কি রান্না করে খাইয়েছে? বাবা, কি সুন্দর পাস্তা রান্না করে, ম্যাগি রান্না করে 2 মিনিটে বলে একটা হাসির রোল পড়ল। মানে মেয়ে কিছুই পারে না, ওই দুটো ছাড়া, বললেন কৃষ্ণার মা। কতক্ষণ এসেছেন, কিচ্ছু মুখে দিচ্ছেন না। খান। খাবো খাবো, বিয়ের দিনটা সব হবে, আমরা এই অগ্রহায়ণেই দেব, ঠিক করে রেখেছিলাম। কৃষ্ণাকে তো একবার বললামও, চল ওর বাবা মার সাথে একেবারে পাকা কথা দিয়ে আসি। লজ্জায় সে তো। আচ্ছা বলছি, কথাটা অনেকবার বলতে গিয়েছিলেন রতনবাবু, কিন্তু এতক্ষণ বলতে পারেননি মেয়ের মুখের দিকে চেয়ে। এবার বললেন, ওদের সম্পর্ক তো হ্যাঁ প্রায় 5 বছরের। আর কিন্তু দিদিভাই, এতদিন সম্পর্কে কৃষ্ণাকে আমি আজ পর্যন্ত দেখিনি, যদি একটু ডাকেন। হ্যাঁ নিশ্চয়ই, ও উপরের ঘরেই রয়েছে। সোহাগ, ডেকে নিয়ে এসো মা। আচ্ছা। এ কি, কৃষ্ণা এলো না? এটাই তো কৃষ্ণা বাবা। কৃষ্ণা একটা মেয়ে? আকাশ থেকে পড়লেন রতনবাবু এবং মাধবী দেবী। আমার শরীরটা খুব খারাপ লাগছে গো, আমি বাড়ি যাব। মা, কি হয়েছে তোমার? কিছু না রে মা। তাহলে পাকা কথা? আহা, পরে হবে খনি। কৃষ্ণার মাকেই যে বলো, দেখছো উনি অসুস্থ বোধ করছেন। তোরা ওপর থেকে নেমে আসতে দেরি করলি কেন এত? বাহ, আজকে আমার কৃষ্ণা শাড়ি পরেছে, যেই মেয়ে সবসময় জিন্সের প্যান্ট পরে থাকে। খুব সুন্দর লাগছে। তা বলছি রতনবাবু, আমরা কি ধরেই রাখবো? সব ধরে রাখবো দাদা। এখন একটা ট্যাক্সি আমাকে ধরে দিন, আমি বাড়ি যাই, শরীরটা খারাপ করছে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, নেক্সট টাইম আপনাকে আসতে হবে না দাদা, আমি আপনার বাড়ি গিয়ে পাকা কথা বলে আসবো, কেমন? মা আইসিইউতে ভর্তি। জানতে পেরেছে সোহাগ মায়ের সিরিয়াস অবস্থার কথা। কৃষ্ণার বাড়ি থেকে ফিরে আসার পর বাবা একটা কথাও বলেনি ওর সাথে। সবাই কেন এরকম চুপচাপ হয়ে গেছে সোহাগ বুঝতে পারে না। মায়ের এত বড় অসুখ, বিগত 1.5 বছর ধরে সবটাই চেপে গিয়েছিল বাবা খরচের ভয়ে। এখন নিজেকে দোষারোপ করছে সোহাগ। কেন ওর মাকে ডাক্তারখানায় নিয়ে যায়নি, কেন ট্রিটমেন্ট করায়নি। ডাক্তার বলেছেন একেবারে শেষ অবস্থা, গুনে গুনে হয়তো গোটা মাস 3 তারপর ভাবতেই পারে না সোহাগ। দিন 15 পরে একটু সুস্থ হতেই কৃষ্ণার বাবা মা বাড়িতে এসে হাজির। বলে কয়েই এসেছিলেন, তবে এই বাড়িতে কোনো আয়োজন নেই ওনাদের অতিথি আপ্যায়নের জন্য। বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেছে। সামনের অগ্রহায়ণের 7 তারিখে বিয়ে হবে সোহাগ আর কৃষ্ণার। লজ্জায় মাথা কাটা যাচ্ছে রতনবাবুর। স্ত্রীর বলা প্রত্যেকটা কথা একটু একটু করে মনে পড়ছে। বলতেন তিনি, মেয়েকে অত স্বাধীনতা দিও না, পরে নিজেরই পস্তাতে হবে, নিজেরই চোখের জল ফেলতে হবে। এখন দেখছি সত্যিই তাই। মেয়েটা এমন অবুঝের মতো কাজ কেন করলো?
কেন? আবার এক মন বলে কেন হতে পারে না এটা? উভয়ে উভয়ে। এটা তো আজকের সৃষ্টি নয়, প্রাচীনের সৃষ্টি। ভগবান জন্ম দিয়েছিলেন ভগীরথের, যে স্বয়ং মা গঙ্গাকে বয়ে নিয়ে এসেছে এই ধরিত্রীতে দেবাদিদেব মহাদেবের মস্তিষ্ক থেকে। তার জন্মও তো ভগে ভগেই সম্পন্ন। আবার আরেক মন বলে, ছি, এত বড় কলেজের প্রফেসর মেয়েটা এইরকম একটা ভুল ডিসিশন নিয়ে নিল। মেয়ে হয়ে একটা মেয়েকে শেষ পর্যন্ত একটা সমকামী জন্ম দিলাম আমরা। বিয়ের দিন আগে ঠিক রাত্রেবেলায়, সেই দিন সোহাগের মায়ের অবস্থা খুবই খারাপ। বাবা মাথার পরে বসে রয়েছেন, টপ টপ করে সোহাগের চোখ দিয়ে জল পড়ছে। মা বিয়েটা আদেও দেখে যেতে পারবে কিনা ঠিক নেই। হ্যাঁ রে মা, তোকে একটা কথা জিজ্ঞেস করব। বলো। বলছি, দেশে এত ছেলে থাকতে হঠাৎ কৃষ্ণা কেন? কারণ কৃষ্ণার মধ্যে আমি তোমাকে পেয়েছি বাবা, যে আমাকে পূর্ণ স্বাধীনতা দেবে, যে আমাকে সম্মান দেবে, যে আমার সঙ্গে আড্ডা মারতে পারবে, ঠাট্টা করতে পারবে, ঠিক যেরকম তুমি মায়ের সাথে করতে, যে আমাকে কাঁদাবে কম, হাসাবে বেশি। আর কারো মধ্যে সেটা আমি পাইনি বাবা। বিশ্বাস করো, আমরা লিঙ্গ পরিবর্তনও করতে চাই না। আমরা এভাবেই থাকতে চাই। পিরিয়ডের সময় আমার পেটে যন্ত্রণায় তুমি যেভাবে আমার পাশে বসে থাকতে, কোনো বাবাই হয়তো ওরকম থাকে না। যেভাবে তুমি আমার মাজায় আইস ব্যাগ দিয়ে দিতে, হট ব্যাগ দিয়ে দিতে, কোনো বাবা ওরকম থাকে? কৃষ্ণা সেটা করে, কৃষ্ণা সেটা ফিল করে, কারণ সে নিজেও একটা মেয়ে। ওই যন্ত্রণাটা আর সন্তান জন্ম দেওয়ার ব্যথা, মাকে দেখেছি তো, মাজার যন্ত্রণায় মা কাজ করতে পারতো না, কত ব্যথা সহ্য করতে হয়েছে ওই সিজার করতে গিয়ে সারা জীবন। তাও মা দাঁত মুখ বুঝে এই গোটা সংসারটাকে সামলাতো। মাকে আজ বলতে ইচ্ছে করছে, মা আমি ইনকাম করি, বাবাও ইনকাম করে, কিন্তু তুমি যা ইনকাম করো সেই টাকা দেওয়ার মতো ক্ষমতা বাবার আর আমার কোনো দিন হবে না মা। সারা জীবনের সর্বস্বটা জমিয়েও আমরা পারবো না তোমার ঋণ শোধ করতে। মায়ের নাকে তখন অক্সিজেনের নল। কথাগুলো ওনার কানে গেছে কিনা জানে না সোহাগ। বিয়ের দিন ভোরবেলা মা মারা যায় সোহাগের। বিবাহ সুসম্পন্ন হয় না। বছরখানেক পর, যেদিন কৃষ্ণা আর সোহাগ সিদ্ধেশ্বরী মন্দির থেকেই একে অপরের গলায় পুষ্পমাল্য দিয়ে বরণ করে বাড়িতে ফিরে আসে, সেই দিনই সোহাগ জানতে পারে তার বাবা বিষ খেয়ে আত্মহত্যা করেছে। এত স্বাধীনতা দিয়েও মেয়ের এই অন্যায় সিদ্ধান্ত কিছুতেই মানতে পারলেন না রতনবাবু। তাই স্ত্রী চলে যাওয়ার কিছুদিনের মধ্যেই নিজেকে বলিদান দিলেন মেয়েকে ভালোবাসার জন্য, মেয়েকে সোহাগের জন্য। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরো একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরো নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।